তাই আজকে আমরা শিখব বিজারক শর্করা এবং অবিজারক শর্করা, যাদেরকে বলা হচ্ছে রিডিউসিং সুগার এবং নন রিডিউসিং সুগার। প্রথমে তোমাদেরকে বুঝতে হবে যে রিডাকশন কি এবং রিডাকট্যান্ট বা রিডিউসিং রিয়েজেন্ট কি। তো রিয়েকশন ধরো তোমার কাছে কোনো একটা সাবস্ট্রেট রয়েছে এবং তার সাথে যদি তুমি একটা ইলেকট্রন যোগ করতে পারো কোনো রিয়াকশনের মাধ্যমে, অথবা একটা হাইড্রোজেন অ্যাটম যোগ করতে পারো, অথবা একটা অক্সিজেন অ্যাটম সেখান থেকে বের করতে পারো, তাহলে সেই রিয়াকশনটাকে বলা হবে রিডাকশন রিয়াকশনটাকে বলা হবে রিডাকশন। আর তোমার যে সাবস্ট্রেটটা ছিল সেই সাবস্ট্রেটটা যখন প্রোডাক্টে পরিবর্তিত হবে, সেই প্রোডাক্টটাকে বলা হবে রিডিউসড। রিডিউস সাবস্ট্রেট বলতে পারো বিজারিত বিক্রিয়ক, অথবা তুমি বলতে পারো সাবস্ট্রেটটাকে বলতে পারো সাবস্ট্রেটটা যেহেতু আহ, বিজারিত হয়েছে, এই রিয়াকশনে বিজারিত হয়েছে, তাই সাবস্ট্রেটটা হচ্ছে অক্সিডেন্ট বা অক্সিডেন্ট বলতে পারো, বা অক্সিডাইজিং রিয়েজেন্ট। ওকে। আর যে এই পুরো কাজটা করলো, ইলেকট্রন দিল বা একটা হাইড্রোজেন অ্যাটম যোগ করলো বা একটা অক্সিজেন অ্যাটমকে বের করে দিল, তাকে বলবো আমরা রিডিউসিং রিয়েজেন্ট বা রিডাক্ট্যান্ট বা রিডাক্ট্যান্ট। তো এখন ভালো করে তোমরা বোঝার চেষ্টা করো, সাবস্ট্রেট কে যে রিডিউস করবে তাকে আমরা বলবো রিডিউসিং রিয়েজেন্ট। তাহলে আমরা বলতে পারি অক্সিডাইজিং এজেন্টকে বা অক্সিডাইজিং রিয়েজেন্টকে রিডিউসিং রিয়েজেন্ট রিডিউস সাবস্ট্রেটে কনভার্ট করবে, মানে রিডিউস করে দেবে। এইটুকু বুঝলেই হবে। রিডিউসিং রিয়েজেন্ট বা রিডিউসিং রিয়েজেন্টটা যদি সাবস্ট্রেটকে কোনোভাবে রিডিউস করতে পারে, তাহলে তাকে আমরা বলবো রিডিউসিং রিয়েজেন্ট। এখন শর্করার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, গ্লুকোজ, যেখানে একটা অ্যালডিহাইড গ্রুপ রয়েছে, আমি শুরু স্ট্রাকচারটা লিখছি, তারপর লিখব না পুরো স্ট্রাকচারটা। তো গ্লুকোজের সাথে যখন টলেন্স রিয়েজেন্টে রিয়াকশন করানো হয় ইজি প্লাস, তখন কি হয়, তখন টলেন্স রিয়েজেন্ট যে সিলভার প্লাস থাকে, সেই সিলভার প্লাস কি হয়, এখানে রিডিউস হয়ে একটা ইলেকট্রন নেয় এবং সেখানে রিডিউস হয়ে সিলভার প্লাস সিলভারে পরিণত হয়। মানে এখানে যে রিয়াকশনটা হয়, ইজি প্লাস একটা ইলেকট্রন নিয়ে ইজিতে কনভার্ট হয়। এটা হচ্ছে একটা রিয়াকশন। যে রিডাকশনটা করাবে তাকে বলা হবে রিডিউসিং রিয়েজেন্ট। এখানে যেহেতু কার্বোহাইড্রেট, যেটা আমরা বলছি যে সুগার, গ্লুকোজ বলতে পারো, সুগার যেহেতু এই রিডাকশনটা করেছে, তাই সুগারকে আমরা বলবো, গ্লুকোজকে আমরা বলবো রিডিউসিং সুগার রিয়েজেন্ট। তাহলে গ্লুকোজ হচ্ছে C6O6H12, একটা হচ্ছে রিডিউসিং সুগার। এবং একজনের যেহেতু রিডাকশন হয়েছে, সিলভার প্লাস থেকে যেহেতু সিলভার হয়েছে, তাহলে ওই রিয়াকশনে আরেকজনের অক্সিডেশন হবে। সেখানে কি হয়, অ্যাকচুয়ালি এই অ্যালডিহাইড গ্রুপটা কনভার্ট হয় কার্বক্সিলিক অ্যাসিডে। বুঝতে পারলে? বাকি যে গ্লুকোজের বাকি পার্টটা থাকছে সেটা থাকছে। তো একজনের অক্সিডেশন হবে, আরেকজনের রিয়াকশন হবে। এই রিয়াকশনটাকে বলবো আমরা রিডক্স রিয়াকশন। সেখানে যেহেতু সুগার, গ্লুকোজ এজি প্লাসকে রিডিউস করছে, তার জন্য বলা হয় রিডিউসিং সুগার। এক্সাম্পল হচ্ছে গ্লুকোজ, ফ্রুক্টোজ, মল্টোজ এবং ল্যাকটোজ। এটা প্রত্যেকে হচ্ছে রিডিউসিং সুগার। এরা টলেন্স রিয়েজেন্টকে রিডিউস করবে, এজি প্লাসকে রিডিউস করে এজি করবে। মিরর ইমেজে তোমার সিলভার মিরর দেখতে পাবো। আর ফিলিংস সলিউশনে কপার 2 প্লাসকে রিডিউস করে কপার প্লাস 1 এ কনভার্ট করবে। কপার 2 প্লাস থেকে কপার প্লাস 1, এখানে কপার প্লাস 1 আছে। বুঝতে পারলে? তো এগুলো রিডাকশন করার কারণে এদেরকে বলা হয় গ্লুকোজকে বলা হয় রিডিউসিং সুগার। তাহলে আজকে আমরা বুঝলাম যে গ্লুকোজকে কেন বলা হয় রিডিউসিং সুগার। এবারে আমরা বোঝার চেষ্টা করবো, আমরা আগে বুঝিয়েছি যে ফ্রুক্টোজকে কেন রিডিউসিং সুগার বলা হয়। ফ্রুক্টোজে তো
অ্যালডিহাইড গ্রুপ নেই, তা সত্ত্বেও ফ্রুক্টোজকে কেন রিডিউসিং সুগার বলা হয়? ফ্রুক্টোজ, হোয়াই ইজ ইট এ রিডিউসিং সুগার? চলো আমরা বোঝার চেষ্টা করি আজকে ফ্রুক্টোজকে কেন রিডিউসিং সুগার বলা হয়। অ্যাকচুয়ালি ফ্রুক্টোজের যদি তোমাদের স্ট্রাকচারটা ভালো করে বোঝার চেষ্টা করো তাহলে দেখবে ফ্রুক্টোজে 2 নম্বর কার্বনে একটা কিটো গ্রুপ রয়েছে এবং তারপর বাকি স্ট্রাকচারটা এক্স্যাক্টলি গ্লুকোজের মতো। এবং তোমাদেরকে আমি আগের দিন পড়িয়েছি যে গ্লুকোজে কিভাবে কিটো ইনল টোটোমারেজের মাধ্যমে এই কিটো গ্রুপটা অ্যালডিহাইড হয়। অ্যাকচুয়ালি যখন তোমরা মিডিয়ামে বেস থাকে, বেসিক মিডিয়ামে এই প্রোটনটা অ্যাবস্ট্রাক্ট হয়ে কার্বন আয়ন তৈরি হয় এবং সেই কার্বন আয়নটা আমি শর্টে দেখাচ্ছি এখানে ইনোলাইজেশন করে এবং সেখান থেকে ফ্রুক্টোজের কিটো ইনোলাইজের মাধ্যমে ফ্রুক্টোজ থেকে কিন্তু এই অক্সিজেনটা এখন ওইজ হয়ে গেল আর বাকি স্ট্রাকচারটা একই রকম থাকবে। ফ্রুক্টোজের ক্ষেত্রে আমি আগের ক্লাসে পড়িয়েছি, তোমরা আগের ভিডিওতে দেখবে, আমি লিঙ্ক অ্যাড করে দেবো এখানে এই ভিডিওর ডিসক্রিপশনে। আমরা দেখিয়েছি যে ফ্রুক্টোজের ওইজ গ্রুপটা ফ্রুক্টোজের কিটো গ্রুপ কিটো ইনোটোমারেজের মাধ্যমে অ্যালডিহাইডে কনভার্ট হয়। যেহেতু অ্যালডিহাইড থেকে চলে এসছে তার জন্য এটা কিন্তু রিডাকশন হয়ে আবার অ্যাসিডে কনভার্ট হবে। তার কারণে ফ্রুক্টোজ রিডাকশন করবে, রিডিউসিং এজেন্ট হিসেবে কাজ করবে, তার জন্য ফ্রুক্টোজকে বলা হয় রিডিউসিং সুগার। বুঝতে পারলাম এই ব্যাপারটা? এবারে চলো আমরা দেখি, তো আমরা বললাম ফ্রুক্টোজ অ্যালকালাইন মিডিয়ামে কিটো ইনল টোটোমারেজের মাধ্যমে গ্লুকোজ মানে অ্যালডিহাইড স্ট্রাকচারটা অ্যাডাপ্ট করতে পারে, মানে নিতে পারে, তার জন্য এটা টলেন্স এবং ফেলেন্স রিঅ্যাকশনে পজিটিভিটিস দেয় এবং এখানে বলা হয় ফ্রুক্টোজ, গ্লুকোজ, ল্যাকটোজ এবং মল্টোজ প্রত্যেকে বলে রিডিউসিং সুগার। এবারে চলো আমরা বুঝি যে নন রিডিউসিং সুগার কাদের বলা হয়। নন রিডিউসিং সুগার আমরা বলবো যেসব সুগার ফিলিংস রিয়েজেন্টকে রিডিউস করতে পারবে না, যারা এজি প্লাসকে রিডিউস করে এজি বানাতে পারবে না, তাদেরকে আমরা বলবো নন রিডিউসিং সুগার। পারবে না, রিয়াকশনটা করতে পারবে, তাদেরকে আমরা বলবো নন রিডিউসিং। এখন তোমরা ভালো করে বোঝার চেষ্টা করো, এইটা হচ্ছে গ্লুকোজের সাইক্লিক স্ট্রাকচার, যেখানে অ্যাকচুয়ালি কি হয়, এটা গ্লুকোজের 1 নম্বর কার্বন, এই সাইক্লিক স্ট্রাকচারটা পুনরায় তার ওপেন চেন স্ট্রাকচার নিতে পারে। সেটা কিভাবে, যখন এই অক্সিজেনটা এখানে ডবল বন্ড করে অ্যালডিহাইড বানায় তখন এই বন্ডটা ভেঙে যায়, এটা হচ্ছে 5 নম্বর কার্বন। তার কারণে সাইক্লিক স্ট্রাকচার থেকে আবার ঘুরে পুনরায় ওপেন স্ট্রাকচারে কিন্তু অ্যালডিহাইড রিজেনারেট হয়। তো গ্লুকোজের সাইক্লিক স্ট্রাকচার থেকে আমরা 5 নম্বর কার্বনটা দেখতে পাই, তো CH2 আছে আর 5 নম্বর কার্বনে কিন্তু এই OH বন্ডটা ভেঙে এখানে OH হলো আর অ্যালডিহাইড হয়েছে। তার কারণে গ্লুকোজের এই যে 1 নম্বর কার্বন, এটাকে বলা হয় অ্যানোমানিক কার্বন। এই অ্যানোমানিক কার্বনটা যদি ওপেন থাকে কোনো মলিকুলে, তাহলে সেই মলিকুলটা কিন্তু রিডিউসিং প্রপার্টি দেখাবে। কারণ কি, সে ঘুরে আবার সাইক্লিক স্ট্রাকচার থেকে সে যখন ওপেন চেন স্ট্রাকচার আসবে তখন সে অ্যালডিহাইড গ্রুপটা রিজেনারেট করছে, তার কারণে সে রিডিউসিং প্রপার্টি দেখাবে। এখন সুক্রোজ হচ্ছে একটা নন রিডিউসিং সুগার কেন, সেটা ভালো বোঝার চেষ্টা করো। সুক্রোজ হচ্ছে একটা ডাইস্যাকারাইড, যেটা 1 অণু গ্লুকোজ এবং 1 অণু ফ্রুক্টোজ, তারা কিন্তু C1 এর সাথে এর C2 কার্বন রিঅ্যাকশন হয়। এটা হচ্ছে C2 কার্বনের রিঅ্যাকশন। এই C1 এর সাথে ভালো করে বোঝার চেষ্টা করো, এই C1 কার্বনের সাথে ফ্রুক্টোজের যে ফিউরানো স্ট্রাকচার, সাইক্লিক স্ট্রাকচার, সেখানে এটা হচ্ছে 1 নম্বর কার্বন, এটা হচ্ছে 2 নম্বর কার্বন। 2 নম্বর কার্বনের OH গ্রুপ অ্যাটাক করে এই 1 নম্বর কার্বনে এবং 1 নম্বর কার্বনের সাথে 2 নম্বর কার্বনের রিঅ্যাকশনের ফলে এক মলিকুল জল বেরিয়ে এখানে ইথার, এই যে ইথার বন্ডটা তৈরি হয়, এটা বলে গ্লাইকোসাইডিক লিঙ্কেজ। এটা ডাইস্যাকারাইড বানানোর সময় এই যে ইথার লিঙ্কেজটা তৈরি হয়, এক অণু মলিকুল ওয়াটার বেরিয়ে C1 মলিকুলের সাথে C2 রিঅ্যাকশনে, সেই লিঙ্কেজটাকে বলে গ্লাইকোসাইডিক লিঙ্কেজ এবং ওই মলিকুলটাকে বলা হচ্ছে ডাইস্যাকারাইড। বুঝতে পারলে? এটা হচ্ছে ডাইস্যাকারাইড। সুক্রোজ হলো একটা ডাইস্যাকারাইড, যেখানে গ্লুকোজের C1 কার্বনটা দেখো ইথার লিঙ্কেজের মধ্যে যুক্ত হয়ে গেছে, তাহলে গ্লুকোজ এখান থেকে আর ঘুরে তার ওপেন স্ট্রাকচারে আসতে পারবে না,
কারণ তার C1 কার্বনের ওএইচটা এখন বন্ড তৈরি করে নিয়েছে। তার কারণে সুক্রোজ আবার ঘুরে যেহেতু অ্যালডিহাইড বানাতে পারবে না, তার C1 কার্বনটা যেহেতু এনগেজড রিঅ্যাকশনে, তার জন্য সুক্রোজ রিডিউসিং প্রপার্টি দেখাবে না। এটাই হচ্ছে সুক্রোজ কেন রিডিউসিং সুগার তার কারণ। বুঝতে পারলে? তার কারণে বলা হয় যে সুক্রোজ হচ্ছে নন রিডিউসিং সুগার। তাহলে বেসিক্সটা কি না, ফ্রি অ্যানোমারিক কার্বন যদি কোনো ডাইস্যাকারাইডে এই যে অ্যানোমারিক কার্বন C1 অথবা C2 এরা যদি ফ্রি থাকে, তাহলে তারা কি করবে, রিডিউসিং প্রপার্টিজ দেখাবে। যেমন গ্লুকোজ, ফ্রুক্টোজ, এদের ক্ষেত্রে কিন্তু কোনো সাইক্লিক যে মলিকুল সেখানে কিন্তু ওএইচটা ফ্রি। চেষ্টা করো, শুধু তুমি যদি নর্মাল গ্লুকোজ মলিকুল দেখো তাহলে সেখানে কি দেখতে পাবে যে এদের ওএইচটা এই মুহূর্তে কিন্তু ফ্রি, কারোর সাথে অ্যাটাচ নেই। তার জন্য ফ্রি ওএইচ যখন অ্যানোমারিক কার্বনটা ফ্রি হবে, কারোর সাথে বন্ধন করবে না, তখন সে কিন্তু পুনরায় তার ওপেন চেন স্ট্রাকচারে এসে এই অ্যালডিহাইড বানাতে পারে এবং অ্যালডিহাইড একদম টলেন্স রিঅ্যাকশন পজিটিভ টেস্ট দেখাবে। তার কারণে সে রিঅ্যাকশন করবে। তার কারণ গ্লুকোজ এবং ফ্রুক্টোজ এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্টলি একা একা নিজেরা বিজারক বা রিডিউসিং সুগার। কিন্তু যখন এরা বন্ড বানাচ্ছে তখন এদের অ্যানোমারিক কার্বনের ওএইচ গ্রুপ দিয়ে এরা বন্ড বানিয়ে নিচ্ছে। তার কারণে বলা হচ্ছে যখন অ্যানোমারিক কার্বনটা ফ্রি থাকবে না, তখন তারা নন রিডিউসিং সুগার হিসেবে কাজ করবে। কারণ তারা আর ঘুরে অ্যালডিহাইডটা বানাতে পারবে না, অ্যালডিহাইড বানাতে পারবে না। এটাই হচ্ছে কারণ এবং এটা হচ্ছে ট্রিক্স যে মনে রাখার বিষয় যে সুক্রোজে কিন্তু অ্যানোমারিক কার্বন, এই দুটো অ্যানোমারিক কার্বন গ্লুকোজ এবং ফ্রুক্টোজ দুটো অ্যানোমারিক কার্বন, তারা কিন্তু বন্ড বানানোর কারণে তারা ফ্রি নয়, ওএইচ যেহেতু ফ্রি নয় তার জন্য তারা ঘুরে গিয়ে ওপেন স্ট্রাকচারে আসতে পারবে না। তার কারণে বলা হচ্ছে সুক্রোজ যে নন রিডিউসিং সুগার। আশা করি তোমরা বুঝতে পারলে এই জায়গাটা, যেটা তোমরা মুখস্থই করো বরাবর। কথা বলতে গেলে তোমরা মুখস্থই করো। আজকে আমরা বোঝালাম যে ফ্রুক্টোজ মলিকুল কিভাবে তৈরি হয়, এক অণু গ্লুকোজ এবং এক অণু ফ্রুক্টোজে সাইক্লিক স্ট্রাকচারটা ড্র করবে। সাইক্লিক স্ট্রাকচার ড্র করার পরে তোমরা দেখতে পাবে যে C1 এবং C2 কার্বনের দুটো ওএইচ গ্রুপ থেকে এক মলিকুল জল বেরিয়ে গিয়ে একটা ইথার লিঙ্কেজ তৈরি হয়, যেটাকে বলা হয় গাইকোসাইডিক লিঙ্কেজ। এই লিঙ্কেজ হওয়ার কারণে ওয়ান অ্যানোমারিক কার্বন যে দুটো C1 এবং C2 তাদের ওএইচটা আর ফ্রি নয়, ফ্রি না হওয়ার কারণে তারা পুনরায় ওপেন স্ট্রাকচারে এসে অ্যালডিহাইড গ্রুপ রিজেনারেট করতে পারবে না। তার কারণে তারা টলেন্স রিএজেন্ট এবং ফিলিং সলিউশনের সাথে রিঅ্যাকশনে নেগেটিভ টেস্ট দেবে, যেহেতু তারা অ্যালডিহাইড গ্রুপটা রিজেনারেট করতে পারছে না এবং তার কোনো রিডাকশন প্রপার্টি দেখাবে না। তার জন্য তারা হচ্ছে নন রিডিউসিং সুগার। দেখা হচ্ছে পরের ভিডিওতে।